আসসালামু আলাইকুম। যারা বিবি অনার্স ফার্স্ট ইয়ার আছো, বিবি অনার্স ফার্স্ট ইয়ারে প্রত্যেক ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এটা একটা কমন সাবজেক্ট। আর যারা বিবিএস পাস করছে আছো তাদেরও এই সাবজেক্টটা কমন। তো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা বেসিক্যালি যারা একদম নিউ ফার্স্ট ইয়ার বিবিএতে সকল ডিপার্টমেন্টে যেহেতু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংটা আসে, সবার জন্য একদম বেসিক কনসেপ্টগুলো আলোচনা করব এখানে। তো তোমরা ইতিমধ্যে যারা কমার্স থেকে বিবিএতে ভর্তি হয়েছ, অর্থাৎ এইচএসসিতে কমার্স শেষ করে যারা বিবিএতে ভর্তি হয়েছ, তাদের কাছে অনেকটা ইজি লাগবে, কারণ তারা কমার্সের যে আইটেমসগুলো আছে সেগুলো পড়ে আসছে, তবে তারা বাংলা মিডিয়ামে পড়ছে। আজকে আমরা বাংলাগুলোকে ইংলিশ মিডিয়ামে কনভার্ট করে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করব, তারপরে কিছু ট্রানজ্যাকশন, কমন ট্রানজ্যাকশন আলোচনা করব, তারপরে আমরা অঙ্কের দিকে যাব। তো প্রথমে একদম বেসিক কিছু দিয়ে শুরু হবে, আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তো রিকোয়েস্ট করব তোমরা কেউ যদি লাইভে জয়েন হয়ে থাকো একটু কমেন্ট করে জানাও যে আমার আওয়াজটা ক্লিয়ার আছে নাকি। ঠিক আছে, আমার আওয়াজ ক্লিয়ার আছে নাকি একটু জানাও। তো সবাইকে আজকের লাইভে স্বাগতম। আজকে লাইভ ক্লাস 1 প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার সকল ডিপার্টমেন্ট এবং বিবিএস ডিগ্রি ফার্স্ট ইয়ারে যারা আছো, যারা নতুন ফার্স্ট ইয়ার অথবা যারা ফার্স্ট ইয়ারে আগে ভর্তি হয়েছো বাট পড়তে পারো নাই, সবার জন্য আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে। তো আমরা বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করব আগে। আমরা ইতিমধ্যে যে আইটেমগুলোর বাংলা পড়ে আসছিলাম, মানে যে দফাগুলোর বাংলা নাম জানছিলাম, সেগুলোর ইংলিশ নাম কি হবে সেটা দেখাবো। তো তোমরা যারা অন্য গ্রুপ থেকে আসছো, বিশেষ করে যারা সায়েন্স থেকে এসে বা আর্টস থেকে এসে বিবিএ পড়তেছো, তাদের জন্য আজকের ক্লাসটা আরও বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ তারা তো সায়েন্সে এই ধরনের আইটেমসগুলো বা এই ধরনের দফাগুলোর সাথে টোটালি পরিচিত ছিল না। তো রিকোয়েস্ট করব প্রত্যেকে একটু আমার সাউন্ড ক্লিয়ার আছে নাকি একটু কমেন্ট করে জানাবা। আমি একটু সাউন্ডটা টেস্ট করতেছি লাইভের, যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি। ওকে, আমরা একজনের রেসপন্স পাইছি যে সাউন্ড ক্লিয়ার আছে লিখছে, থ্যাংক ইউ তোমাকে। আর বাকিরা যদিও জয়েন হও বা জয়েন হতে একটু সময় লাগে, কমেন্ট করে একটু সবাই সাপোর্টে রাখবা, আমার ভয়েস ক্লিয়ার আছে নাকি দেখবা। যদি ভয়েসে কোনো প্রবলেম ফেস করো আমাকে কমেন্টে জানাবা। ওকে, আমি সরাসরি ক্লাসে যাচ্ছি। আমাদের আজকের যে বেসিক ক্লাস, অঙ্ক সমাধানের আগে অবশ্যই যে জিনিসগুলো তোমাদের জানা থাকতে হবে, বিবিএতে অঙ্কগুলো সব ইংলিশে করতে হবে, ঠিক আছে? তো সেজন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এখানে 3টা কলাম আছে, দেখো। একটা হলো সনাতন বা ব্রিটিশ পদ্ধতিতে ইংলিশে আইটেমসগুলোর কী নাম বলে, আধুনিক বা আমেরিকান পদ্ধতিতে, এবং সর্বশেষ আমরা বাংলায় কীভাবে শিখে আসছিলাম। আবার বলতেছি, যারা কমার্স বা ব্যবসায় শিক্ষা থেকে আসছো তারা আইটেমগুলোর সাথে বাংলায় পরিচিত। এখন সেই আইটেমগুলোর ইংরেজি কী নাম সেটা প্রত্যেকটা আইটেমস আমরা একটু পরিচিত হব। তো প্রথমে আমরা বাম পাশে একদম ডান পাশে দেখো বাংলা অর্থ একটা কলাম আছে, তার পাশে আধুনিক বা আমেরিকান পদ্ধতিতে ওই বাংলা আইটেমসটাকে ইংলিশে কি বলে, আমেরিকান পদ্ধতিতে বা আধুনিক ইংলিশে। তারপরে সর্বশেষ বামে সনাতন বা ব্রিটিশ পদ্ধতিতে সেটার ইংলিশ কী বলে। তার মানে এখানে প্রত্যেকটা বাংলা আইটেমের একটা আধুনিক ইংলিশ আছে আর একটা ব্রিটিশ ইংলিশ আছে। প্রশ্নে যে কোনোটা ব্যবহার হতে পারে, সেজন্য আমাদের ওই উভয় ইংলিশটা একটু জেনে রাখা ভালো। যেমন প্রথমে বিবিধ দেনাদার, এই আইটেমটা যারা এসএসসি এইচএসসিতে কমার্স পড়ছো সবাই জানো দেনাদার কি। তো এই দেনাদারের ইংলিশ দুইটা, একটা হলো আধুনিক পদ্ধতিতে বা আমেরিকান পদ্ধতিতে এটাকে বলে অ্যাকাউন্টস রিসিভেবল, আর সনাতন বা ব্রিটিশ পদ্ধতিতে সেটাকে ডেটর্স বলে। এরপরে বিবিধ পাওনাদার। বিবিধ পাওনাদার
যেটার বাংলা এটার আরেকটা নাম আছে প্রদেয় হিসাব। তো এই পাওনাদারের আধুনিক ইংলিশ হলো অ্যাকাউন্টস পেয়েবল, আর সনাতনী বা ব্রিটিশ ইংলিশ হলো ক্রেডিটর্স। ঠিক একইভাবে আমি ধারাবাহিকভাবে একটু পড়াই দিব, তোমরা জাস্ট একটু শুনে যাবা, আস্তে আস্তে তোমাদের কাছে জিনিসগুলো ইজি হয়ে যাবে। যখন আমি ম্যাথের মধ্যে যাব, ম্যাথের ভিতরে যখন সেগুলোর আবার মানে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করে করে পড়াবো বা প্রশ্ন বোঝাবো, আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপরে প্রাপ্য বিল, এই প্রাপ্য বিলের ইংরেজি দুইটা, একটা হলো নোটস রিসিভেবল আর একটা হলো বিলস রিসিভেবল। ঠিক একইভাবে প্রদেয় বিল আছে, প্রদেয় বিলের ইংরেজিও দুইটা, নোটস পেয়েবল, বিলস পেয়েবল। এখন এই নোটস পেয়েবল বা বিলস পেয়েবল বা প্রদেয় বিল, প্রাপ্য বিল এগুলো কি, সেগুলো আমরা অঙ্কে গিয়ে আলোচনা করব। এখন জাস্ট তুমি কি করবা, জাস্ট বাংলাটার ইংলিশটা একটু খেয়াল রাখবা। ঋণপত্র, ঋণপত্রের ইংলিশ হলো বন্ডস পেয়েবল, আর একটা ইংলিশ আছে যেটা ব্রিটিশ ইংলিশ, সেটা হলো ডিভেঞ্চার। সাধারণ শেয়ার, এটারও ঠিক দুইটা, একটা আধুনিক একটা ব্রিটিশ। তো সাধারণ শেয়ারের বাংলা ইংলিশ হলো কমন স্টক বা ক্যাপিটাল স্টক, এটা হলো আমেরিকান পদ্ধতিতে বলে, আর যারা ব্রিটিশ পদ্ধতি সেখানে অর্ডিনারি বা ইকুইটি শেয়ার বলে। শেয়ার মালিক, শেয়ার মালিকের আমেরিকান পদ্ধতিতে ইংলিশ হলো স্টক হোল্ডার। তো আর এখানেও সেটাকে শেয়ার হোল্ডার বলে, স্টক হোল্ডার বলে আমেরিকান পদ্ধতিতে, আর ব্রিটিশ পদ্ধতিতে শেয়ার হোল্ডার। তো আমি বারবার আমেরিকান পদ্ধতি ব্রিটিশ পদ্ধতিটা বলবো না, জাস্ট খেয়াল রাখবা সর্বশেষ ডানে বাংলা যেটা আইটেমস আছে সেটার পাশে যেটা বামে আমেরিকান পদ্ধতি, তার পাশেরটা হলো ব্রিটিশ পদ্ধতি, খেয়াল রাখবা। পণ্য, পণ্যর ইংলিশ মার্চেন্ডাইজ, আর একটা হলো গুডস। ব্যবসায় প্রতিষ্ঠান, ব্র্যাকেটে পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান যেটা, সেটার ইংরেজি হলো মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন, আর একটা ইংলিশ হলো ট্রেডিং অর্গানাইজেশন। মজুত পণ্য, এটার ইংলিশ ইনভেন্টরি বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আর আরেকটা ইংলিশ বলে সেটার আনসোল্ড স্টক। তার মানে মাঝখানের যেটা সেটা হলো আধুনিক ইংলিশ বা আমেরিকান পদ্ধতিতে, এবং বাম পাশেরটা সনাতন বা ব্রিটিশ ইংলিশ। সমাপনী মজুদ, ইন্ডিং ইনভেন্টরি, আর একটা ইংলিশ হলো ক্লোজিং স্টক। প্রারম্ভিক মজুদ, সেটার বিগিনিং ইনভেন্টরি বলে, এবং সেটার আরেকটা ইংলিশ হলো ওপেনিং স্টক। ঠিক একইভাবে ধারে বিক্রয়, ধারে বিক্রয়ের ইংলিশ সেলস অন অ্যাকাউন্টও বলে, আবার ক্রেডিট সেলসও বলে। ধারে ক্রয়ের ইংলিশ হলো পার্সেস অফ অ্যাকাউন্ট, আর একটা ইংলিশ হলো ক্রেডিট পার্সেস। আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন যেটাকে আমরা বলি, সেটার ইংলিশ হলো ফ্রেড ইন বা ট্রান্সপোর্টেশন ইন, এটা হলো আমেরিকান পদ্ধতিতে। ব্রিটিশ পদ্ধতিতে সেটার আরেকটা রূপ হলো ক্যারেজ ইন বা ক্রয় পরিবহন যেটাকে বলি। বহি পরিবহন বা বিক্রয় পরিবহন, এটার আমেরিকান ইংলিশ ফ্রেড আউট বা ডেলিভারি এক্সপেন্সেস, আর ব্রিটিশ ইংলিশ হলো ক্যারিড আউট বা ক্যারেজ আউটওয়ার্ড। তো এগুলো কেন জানা থাকতে হবে, প্রশ্নে যদি ব্রিটিশ বাংলা ভার্সনে হয় তাহলে হয়তো বা দেখা গেছে ক্যারেজ আউট বলছে। এখন তুমি যদি জানো যে শুধু ফ্রেড আউট মানে বিক্রয় পরিবহন, তাহলে তোমার প্রশ্নে যদি ক্যারিড আউট আছে তাহলে তুমি তো বলবা যে স্যার আমি তো এটা দেখে কোথাও পাইনি। সেজন্য দুইটা একটু জেনে রাখা ভালো। অবসর সঞ্চিতি বা পুঞ্জীভূত অবসর, এটার আমেরিকান ইংলিশ হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ব্রিটিশ ইংলিশ হলো ডেপ্রিসিয়েশন রিজার্ভ বা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। কুঋণ বা অনাদায়ী দেনা, আনকালেক্টিবল অ্যাকাউন্টস অবলিক ব্যাড ডেটস, আর সেটার ব্রিটিশ ইংলিশ হলো ব্যাড ডেটসে। আমরা পরবর্তী পেজে যাব, আরও কিছু বাংলা আইটেমসের ইংরেজি নাম দেখব। যেমন কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী দেনা সঞ্চিতি, এটার অ্যালাউন্সেস ফর ব্যাড ডার্টফুল অ্যাকাউন্টস অথবা প্রভিশন ফর ব্যাড ডেট বা ব্যাড ডেট রিজার্ভ। অফিস দ্রব্যাদি বা দপ্তর খরচ, সেটাকে ইংরেজিতে অফিস সাপ্লাইজ বা অফিস এক্সপেন্সেস বলে। মণিহারিকে সাপ্লাইজ বা স্টেশনারি বলে। অগ্রিম খরচ বা অনিঃশেষিত ব্যয়, সেটার ইংলিশ হলো আনএক্সপায়ার্ড এক্সপেন্সেস বা প্রিপেড এক্সপেন্সেস। বকেয়া খরচ এক্সপেন্সেস পেয়েবল, এটার আরেকটা ইংলিশ হলো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। অগ্রিম আয় বা অনির্দিষ্ট আয় আনআর্নড রেভিনিউ, বা এর আরেকটা ইংলিশ হলো ইনকাম রিসিভড ইন অ্যাডভান্সড। প্রাপ্ত সুদ, যার ইংরেজি হলো ইন্টারেস্ট রেভিনিউ বা ইন্টারেস্ট রিসিভড। আরেকটা হলো প্রদত্ত সুদ, বা শুধু সুদ থাকলে সেটাকে প্রদত্ত ধরে, এটার ইংলিশ হলো ইন্টারেস্ট এক্সপেন্সেস, আর ব্রিটিশ ইংলিশ হলো ইন্টারেস্ট পেইড। বকেয়া সুদ, যার ইংলিশ ইন্টারেস্ট পেয়েবল, এটার আরেকটা ইংলিশ বা ব্রিটিশ ইংলিশ হলো আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট বা ইন্টারেস্ট ডিউ। প্রাপ্য সুদ ইন্টারেস্ট রিসিভেবল, এটার আরেকটা ইংলিশ ইন্টারেস্ট অ্যাক্রুড। উপযোগ খরচ মানে পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইলেকট্রিক বিল, এগুলোকে আসলে উপযোগ খরচ বলে। এই উপযোগ খরচের
আমেরিকান ইংলিশ বা আধুনিক ইংরেজি হলো ইউটিলিটির এক্সপেন্সেস, যেটা ব্রিটিশ ইংলিশ হলো রেন্ট অ্যান্ড ট্যাক্সেস বা রেটস অ্যান্ড ট্যাক্সেস। ক্রয় বাট্টা বা প্রাপ্ত বাট্টা, ক্রয় বাট্টা বা প্রাপ্ত বাট্টা বলতে নগদ বাট্টাকে বলে। এটার ইংরেজি হলো পার্সেস ডিসকাউন্টস, এটার আরেকটা ইংলিশ ডিসকাউন্ট রিসিপ্ট। বিক্রয় বাট্টা খেয়াল করবা বা প্রদত্ত বাট্টা, যেটাও একটা নগদ বাট্টা, অর্থাৎ ক্রয় বাট্টা বিক্রয় বাট্টাগুলো নগদ বাট্টাই। তো বিক্রয় বাট্টার ইংলিশ হলো সেলস ডিসকাউন্ট, এটা হলো আধুনিক বা আমেরিকান ইংলিশ। আর ব্রিটিশ বা সনাতনী হলো ডিসকাউন্ট অ্যালাউড। ক্রয়ের উপর বাট্টা, ক্রয়ের উপর বাট্টা বলতে এটা কারবারি বাট্টা বোঝায়। এটার আধুনিক ইংলিশ হলো ট্রেড ডিসকাউন্ট এবং সনাতনী হলো ডিসকাউন্ট অন পার্সেস। তো পরবর্তী পেজে যাব। সর্বশেষ এই পেজটা দেখে আমাদের মোটামুটি যে ইম্পর্টেন্ট আইটেমগুলো আছে সেগুলো শেষ হবে। যেমন বন্ধকি ঋণ, এটার ইংরেজি হলো মর্গেজ পেয়াবল। আচ্ছা, আমার এখানে একটু মাইকের আওয়াজ চলতেছে, আমি 1 মিনিট একটু ওয়েট করতেছি, একটা বিএজ আছে তো একদম বড় করে আওয়াজ যাচ্ছে, আমি একটু ওয়েট করতেছি, ভয়েসটা কমাইতেছি। ভয়েস শোনা যায় না তো? একটু ওয়েট করতেছি, ভয়েসটা কমাইতেছি। ভয়েস শোনা যায় না তো? ওকে, আমি ক্লাসটা আবার শুরু করতেছি। এখানে একটা মাইকের আওয়াজ হচ্ছিল, সেজন্য আমি ভয়েসটা মিউট করে রাখছিলাম। আমাকে একটু জানাও যে এখন আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি, একটু সবাই কনফার্ম করো। আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে? এখানে একটা মাইকের আওয়াজ হচ্ছিল, সেজন্য আমি ভয়েসটা মিউট। ওকে, একদম লাস্ট পেজে আমরা আরও কিছু আইটেমস নিয়ে আসলাম। তার মধ্যে প্রথমে কি আছে? বন্ধকি ঋণ। বন্ধকি ঋণের আমেরিকান ইংলিশ হলো মর্গেজ পেয়াবল, আর ব্রিটিশ ইংলিশ হলো মর্গেজ লোন। এরপরে যন্ত্রপাতি, এটার আধুনিক ইংলিশ বা আমেরিকান ইংলিশ ইকুইপমেন্টস, আর ব্রিটিশ ইংলিশ হলো ফার্নিচার বা মেশিনারিস। বিক্রয় জাবেদা বা বিক্রয় বই, সেলস জার্নাল বলে, এটার আরেকটা ইংলিশ কি? সেলস ডেবুক। তো মাঝখানেরটা আবার বলতেছে, এটা হলো আমেরিকান ইংলিশ আর এটা হলো ব্রিটিশ ইংলিশ। সেলস জার্নালও বলে, সেলস ডেবুকে বলে। ক্রয় জাবেদা বা ক্রয় বই, পার্সেস জার্নাল, যেটাকে পার্সেস ডেবুকও বলে। হিসাব বিক্রয়ের নীতিমালা বা ধারণা প্রথাসমূহ, হিসাব বিজ্ঞানের নীতিমালা বা ধারণা বা প্রথাসমূহ, এটার ইংলিশ হলো অ্যাকাউন্টস প্রিন্সিপালস বা অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড কনভেনশনস। উত্তোলন, যেটাকে আমরা চিনি ড্রয়িংস বা উইথড্র নামে, উত্তোলনের ইংরেজি কি? ড্রয়িংস বা উইথড্র, উভয় জায়গায় ড্রয়িং। অবলোপন, যার ইংলিশ হলো অ্যামোর্টাইজেশন বা রিটার্ন অফ। চূড়ান্ত হিসাবসমূহ ইংলিশ হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইনাল অ্যাকাউন্ট। আয় ব্যয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম সামারি বলে, এটাকে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও বলে। মালিকানা সত্ত্ব বিবরণী, যেটা মূলধন হিসাব নামে চিনি। অনার্স ইকুইটি স্টেটমেন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্ট। সংরক্ষিত বিবরণী, আয় বিবরণী বা লাভ ক্ষতি আবন্টন হিসাব, যেটাকে রিটেন আর্নিং স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টও বলে। নিট লাভ, নিট লাভ বলতে নেট ইনকাম বা নেট প্রফিটকে বুঝি। ঠিক একইভাবে যদি নিট ক্ষতি থাকে সেটাকে আমরা নেট লস বলবো। তো যাই হোক, আমরা মোটামুটি এই সমস্ত আইটেমগুলোর যেগুলো বাংলা সেগুলোর ইংলিশগুলো জানলাম। এখন আমরা কিছু বেসিক নিয়ম, আমরা যেগুলা এইচএসসিতে বা এসএসসিতে সবাই করে আসছো, সেগুলো আমি একটু আলোচনা করে দিয়ে সরাসরি অঙ্কে যাব।
তো বেসিক কনসেপ্টের মধ্যে ডেবিট ক্রেডিট আমরা কিভাবে নির্ণয় করতাম, আমরা সবাই জানি হিসাবের 5টা শ্রেণী আছে। একটা হলো সম্পদ হিসাব, আরেকটা হলো ব্যয়বাচক হিসাব, আরেকটা দায়, আরেকটা মালিকানা সত্ত্ব, আরেকটা হলো আয়। এই 5টা মানে হিসাবের শ্রেণীকে 2 ভাগে ভাগ করা হয় ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য। আমরা জানি প্রত্যেকটা লেনদেনের 2টা পক্ষ থাকে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। যেমন সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট হয়, বা ব্যবসায় যদি সম্পদ আসে বা ব্যয় বাড়ে সেক্ষেত্রে ডেবিট হয়। আর যদি সম্পদ চলে যায় বা ব্যয়ের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে ক্রেডিট হয়। সেজন্য সম্পদ এবং ব্যয় এই 2টার একই নিয়ম, এগুলো বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। ঠিক একইভাবে বাকি যে 3টা শ্রেণী আছে, দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, এই 3টা শ্রেণী এদের বিপরীত। অর্থাৎ সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, কিন্তু দায়, মালিকানা সত্ত্ব, আয় এই 3টা হ্রাস পাইলে হয় ডেবিট, আর বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। অর্থাৎ এই 2টা হিসাবের, অর্থাৎ সম্পদ এবং ব্যয় হিসাব যেভাবে ডেবিট হয় তার উল্টা দিকে কিন্তু দায়, মালিকানা সত্ত্ব, আয় ডেবিট হয়। ঠিক আছে? তাহলে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, কিন্তু আয়, দায়, মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে ডেবিট। আবার সম্পদ এবং ব্যয় হ্রাস পাইলে ক্রেডিট, কিন্তু দায়, মালিকানা সত্ত্ব, আয় এগুলো বৃদ্ধি পাইলে ক্রেডিট। এই জিনিসগুলো তোমরা যারা কমার্স থেকে বা ব্যবসায় শিক্ষা থেকে আসছে এগুলো তোমরা ভালো করে জানো। এগুলো জাস্ট আমি যারা অন্য ডিপার্টমেন্ট থেকে আসছে বা অন্য বিভাগ থেকে আসছে তাদের জন্য আলোচনা করাই দিচ্ছি। এখন আমি পরবর্তী পেজ আসবো। জাবেদার সংজ্ঞা সবাই তো জানো, ব্যবসায় সংগঠিত যে লেনদেনগুলো সেগুলো তারিখের ক্রমানুসারে সাজিয়ে ব্যাখ্যা সহকারে যে বইতে লেখা হয় তাকে কি বলে? জাবেদা বলে। এখন হিসাব বিজ্ঞানের আসলে এই মেইন জিনিসই হলো জাবেদা। তুমি যদি জাবেদা বুঝো, আমি কিছু ট্রানজ্যাকশন নিয়ে আসতেছি এখানে, প্রায় 2526টার মতো লেনদেন আনতেছি, সেগুলোর ইংলিশ এবং বাংলা সহ আলোচনা করে দিয়ে সেগুলোর ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ধারণ করে তোমাদেরকে দেখাবো। তারপরে আমরা অঙ্কে যাব। তার মধ্যে প্রথম একদম 1 নাম্বার যে ট্রানজ্যাকশনটা খেয়াল করো। 1 নাম্বার যে ট্রানজ্যাকশন, ফর স্টার্টেড বিজনেস ইন ক্যাশ, এটার অর্থ হলো নগদ টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করে, সেক্ষেত্রে এই যে নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করাতে 2টা পক্ষ এখানে থাকবে। এটা একটা লেনদেন, একটা ডেবিট হবে, একটা ক্রেডিট হবে। এখন ডেবিট কি হবে, ক্রেডিট কি হবে? আমরা সবাই জানি ব্যবসা শুরু করার সময় যদি নগদ টাকা আনে সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসে, মানে নগদ টাকাটা আসে। তো এই নগদ টাকা হিসাবের যে 5টা শ্রেণী আমরা দেখছি কিছুক্ষণ আগে, অর্থাৎ আমি তোমাকে আবার রুলসে দেখাচ্ছি। এই যে আমরা হিসাবের 5টা শ্রেণী, সম্পদ, ব্যয়, হ্যাঁ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই যে এদিকে 2টা এদিকে 3টা, এই সব সময় দেখবা প্রত্যেকটা পক্ষ এই 5টা শ্রেণীর মধ্যে কোনো একটাতে আছে। ঠিক আছে? তুমি যদি এই 5টা শ্রেণীর মধ্যে এই সম্পদ এবং ব্যয় এবং দায়, আয়, মালিকানা সত্ত্ব এই যে 5টার ভিতরে কোনটার ভিতরে আছে সেটা যদি চিহ্নিত করতে পারো, তাহলে সেক্ষেত্রে সম্পদ এবং ব্যয়ের ক্ষেত্রে হলে বৃদ্ধি পাইলে ডেবিট হবে, হ্রাস পাইলে ক্রেডিট হবে। আর আয়, দায়, মালিকানা সত্ত্বের ভিতরে যদি থাকে সেটা যদি হ্রাস পায় ডেবিট হবে, বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে। তাহলে এখন যে আমরা ট্রানজ্যাকশনটা পড়লাম, ফর স্টার্টেড বিজনেস ইন ক্যাশ, অর্থাৎ নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করলে, এখানে যে 2টা পক্ষ, একটা হলো ক্যাশ টাকা আর একটা হলো ব্যবসা শুরু করার সময় মালিক যেটা দেয় সেটাকে মূলধন বলে। এখন ক্যাশ কিসের মধ্যে পড়ছে, ক্যাপিটাল কিসের মধ্যে পড়ছে খেয়াল করবা। ক্যাশ হলো সম্পদ, নগদ টাকা কি সম্পদ। এই সম্পদ ব্যবসার মধ্যে আসছে বলে ব্যবসা সম্পদ বাড়ছে, সেজন্য ক্যাশ ডেবিট হয়েছে। আর ক্যাপিটাল মানে মালিকানা সত্ত্বর হিসাবের মধ্যে পড়ছে। মালিকানা সত্ত্ব বা মূলধন বাড়ছে বলে, কারণ আমরা জানি মালিকানা সত্ত্ব বা মূলধন বাড়লে ক্রেডিট হয়। আমি যদি আবার রুলসে দেখাই, দেখো এই যে বৃদ্ধি পাইলে ক্রেডিট, অর্থাৎ দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই 3টা হিসাব বৃদ্ধি পাইলে কিন্তু ক্রেডিট। বাদ সম্পদের ক্ষেত্রে কিন্তু এগুলো বৃদ্ধি পাইলে ডেবিট। তো ক্যাশ সম্পদটা বৃদ্ধি পাইছে বলে এটা ডেবিট হয়েছে, আর মালিকানা সত্ত্ব বা মূলধন বাড়ছে বলে ক্রেডিট হয়েছে। আমরা পরের ট্রানজ্যাকশনটা দেখি। প্রত্যেকটা ট্রানজ্যাকশন ওই রুলসগুলোর উপর প্রয়োগ করলে তোমার হয়ে যাবে। ফর স্টার্টেড বিজনেস ইন অ্যাসেটস, অর্থাৎ সম্পত্তি দিয়ে যদি ব্যবসা শুরু করে বা সম্পত্তি মূলধন হিসাবে আনে, সবসময় যে নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করে এরকম না, অনেকে আসে যে তার যন্ত্রপাতি দিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে সেক্ষেত্রে ওই সম্পদটা ব্যবসায় আসছে, সেজন্য ওই অ্যাসেটসটা ডেবিট হবে। যে সম্পদ দিয়ে শুরু করবে সেই সম্পদটা ডেবিট হবে, কারণ ওই সম্পদ বাড়ছে। আর ব্যবসা শুরু করার সময় সে যে সম্পদে হোক, সেটা চলতি সম্পদ বা স্থায়ী সম্পদ, অর্থাৎ নগদ টাকা হোক বা যন্ত্রপাতি হোক, যেটাই দিক না কেন ওই সম্পদ ডেবিট হবে এবং পাশাপাশি তার মূলধন বাড়বে বলে মূলধন ক্রেডিট হবে। এরপরে 3 নাম্বার ট্রানজ্যাকশন, ফর এক্সপেন্সেস ইন ক্যাশ। এটার অর্থ কি? এটার অর্থ হলো নগদে খরচ করা হলে, মানে নগদের যে কোনো খরচ, সেটা হইতে পারে বাড়ি ভাড়া, দোকান ভাড়া, অফিস ভাড়া,
সুদ দিছে, অফিস ভাড়া দিছে, কর্মচারীর বেতন দিছে। নগদে যে কোনো খরচ পরিশোধ করলে, খরচের ইংরেজি এক্সপেন্সেস, খরচ মানে ব্যয়, খরচ পরিশোধ করলে খরচ বাড়ছে, সেজন্য খরচ নামে ডেবিট হবে, এক্সপেন্সেস ডেবিট। আর খরচ করলে নগদ টাকা চলে যায়, নগদ টাকা আসলে ডেবিট, বাট নগদ টাকা চলে গেলে সেজন্য ক্যাশ ক্রেডিট এটাতে। 4 নাম্বার হলো ফর প্রিপেড এক্সপেন্সেস ইন ক্যাশ, নগদে অগ্রিম খরচের জন্য। প্রিপেড এক্সপেন্সেস ইন ক্যাশ, নগদে অগ্রিম খরচের জাবেদা কি হবে? প্রিপেড এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। আবার একটু খেয়াল করো, ফর প্রিপেড এক্সপেন্সেস ইন ক্যাশ, নগদে অগ্রিম খরচের জন্য জাবেদা হবে, অগ্রিম খরচটা কিন্তু সম্পদ, সেজন্য প্রিপেড এক্সপেন্সেস ডেবিট। আর ক্যাশটাও সম্পদ, এই জন্য ক্যাশ টাকা চলে গেছে বলে এটা ক্রেডিট। খেয়াল করো, প্রিপেড এক্সপেন্সেস নগদে পরিশোধ করছে, তো প্রিপেড এক্সপেন্সেস এটা একটা সম্পদ, সেজন্য এটা ডেবিট। আর ক্যাশ টাকা পরিশোধ করাতে ক্যাশ টাকা চলে গেছে, সেজন্য ক্যাশ ক্রেডিট। 5 নাম্বার ফর ক্যাশ পার্সেস, নগদে পণ্য ক্রয় করছে। খেয়াল করবা, পার্সেস একটা খরচ, সেজন্য পার্সেস ডেবিট বা ক্রয় ডেবিট। আর ক্রয়কর্তা নগদে করছে, সেজন্য নগদ টাকা চলে গেছে, সেজন্য ক্যাশ ক্রেডিট। 6 নাম্বার হলো ফর ক্যাশ ইনকাম, অর্থাৎ নগদ আয়ের ক্ষেত্রে, মানে যদি নগদে আয় করে, তো নগদে আয় করলে ব্যবসায় নগদ টাকা আসছে, সেজন্য ক্যাশ ডেবিট। আর আয় বাড়লে ক্রেডিট হয়। আমরা রুলসের মধ্যে যদি দেখি, দেখো এই যে দায় মালিকানা সত্ত্ব আয়, ইনকামটা আয়ের মধ্যে আসছে, আয় বাড়লে কি হয়? এই যে বৃদ্ধি পাইলে ক্রেডিট, সেজন্য ওই ইনকামটা ক্রেডিট হয়েছে। ঠিক আছে, নগদে যদি কোনো আয় করে, নগদ বা ক্যাশ ডেবিট হবে, আর আয় বা ইনকাম ক্রেডিট হবে। 7 নাম্বার হলো ফর ক্রেডিট পার্সেস, বাংলা অর্থে কি? ধারে বা বাকিতে ক্রয় করলে। ধারে বা বাকিতে ক্রয় করলে পার্সেস ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। আবার খেয়াল করো, ধারে বা বাকিতে ক্রয় করলে পার্সেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কেন? কারণ ক্রয় মানে খরচ বা ব্যয়, সেজন্য এটা ডেবিট, পার্সেসটা ডেবিট। আর অ্যাকাউন্টস পেয়েবল কেন? বাকিতে ক্রয়ের ফলে পাওনাদারের সৃষ্টি হয়, আর পাওনাদারের ইংরেজি কি? অ্যাকাউন্টস পেয়েবল। এই অ্যাকাউন্টস পেয়েবলটা দায় বাড়ছে, দায় বাড়লে ক্রেডিট হয়, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হয়েছে। তো বারবার খেয়াল করবা যে রুলসের মধ্যে কি দেখছো, এই যে দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই তিনটা জিনিস বাড়লেই বা বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তো পাওনাদারটা যেহেতু এই তিনটার মধ্যে আছে, ঠিক আছে, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবলটা ক্রেডিট হয়েছে। 8 নাম্বার ট্রানজাকশন দেখো, ফর পার্সেস রিটার্ন ইন ক্যাশ, নগদে ক্রয়কৃত মাল ফেরতের জন্য, মানে ক্রয় ফেরত, সহজ কথায়। নগদে কিনছে, ওই মালটা কি ফেরত দিছে। আচ্ছা, তুমি যদি নগদে মাল কিনো, মনে করো তোমার একটা প্রতিষ্ঠান আছে, ওইখানের জন্য তুমি 20,000 টাকার মাল কিনছো, তাহলে তুমি যখন মাল কিনছো, তুমি বলছিলে যে পার্সেস ডেবিট করছিলা, এটা খরচ হয়েছিল বলে, আর তোমার কাছ থেকে নগদ টাকা চলে গেছিল, সেজন্য ক্রেডিট। এখন তুমি যখন ওইখান থেকে কিছু টাকার মাল, মনে করো 5,000 টাকার মাল ফেরত দিছো দোকানদারকে, তাহলে তোমাকে দোকানদারে ক্যাশ টাকা ফেরত দিবে, সেজন্য তোমার জন্য ক্যাশ ডেবিট হবে। আর ক্রয় ফেরত, ক্রয়ের বিপরীত, ক্রয়ের বিপরীত মানে ওই খরচটা কমে যায় বা ব্যয়টা কমে যায়, সেজন্য ক্রয় ফেরত বা পার্সেস রিটার্ন ক্রেডিট। পরের 9 নম্বরের ট্রানজাকশনটা দেখো, ফর পার্সেস রিটার্ন অফ ক্রেডিট পার্সেস, এটার অর্থ কি? ধারে বা বাকিতে ক্রয়কৃত মাল ফেরত দিলে। আবার একটু খেয়াল করো, মানে আগেরটা পার্সেস রিটার্ন, এটাও পার্সেস রিটার্ন। আগের পার্সেস রিটার্ন ছিল ক্যাশের, নগদের, আর এটার পার্সেস রিটার্ন হলো তুমি ধারে ক্রয় করছো, এরকম যদি কোনো মাল ফেরত দাও, সেক্ষেত্রে কিন্তু ক্যাশ ডেবিট হবে না। যেমন আগেরটাতে ক্যাশ ডেবিট হয়েছে, কারণ এটা নগদে কিনছিলা, বাট এখনো যেটা, সেটাতে তো তুমি বাকিতে কিনছো। বাকিতে ক্রয়ের ক্ষেত্রে তোমার কিন্তু পাওনাদার সৃষ্টি হয়েছিল, পাওনাদারের পরিমাণ এখন কমে যাবে। পাওনাদার জিনিসটা কি? দায়, দায় কমলে ডেবিট। আমি রুলসে যদি তোমাকে দেখাই, দেখো এই যে দায় যদি হ্রাস পায়, তাহলে কিন্তু ডেবিট হয়। পাওনাদারটা যেহেতু দায়ের মধ্যে আছে, দায় যদি হ্রাস পায়, কি হয়? ডেবিট। সেজন্য তুমি যখন ওই পাওনাদারকে মাল ফেরত দিছো, ওই পাওনাদার তোমার কাছ থেকে কমে যাবে, মানে দায়ের পরিমাণ কমে যাবে, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হয়েছে। আর পার্সেস রিটার্ন সবসময় ক্রেডিটে হবে। যখনই তুমি মাল ফেরত দিবা, ক্রয়কৃত মাল, সেটা নগদে ফেরত দিলেও পার্সেস রিটার্ন ক্রেডিট, আর যদি বাকিতে ক্রয় কিনা মাল ফেরত দাও, তাও পার্সেস রিটার্ন ক্রেডিট, কারণ এটা ক্রয়ের পরিমাণকে হ্রাস করে। 10 নম্বর ট্রানজাকশনটা দেখো, ফর ক্যাশ সেলস, নগদ বিক্রয়। নগদ বিক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসে, আর টাকাটা সম্পদ, সেজন্য ক্যাশ ডেবিট। সেলস একটা আয়, আয় বাড়লে ক্রেডিট, সেজন্য সেলস ক্রেডিট। 11 নম্বর ফর ক্রেডিট সেলস, বাংলা অর্থ বাকিতে বা ধারে বিক্রয়। এটা ছিল ক্যাশ সেলস, আর এটা হলো ক্রেডিট সেলস, মানে বাকিতে বিক্রয়। খেয়াল করবা, বাকিতে যদি বিক্রি করে দেনাদারের সৃষ্টি হয়, আর দেনাদার জিনিসটা ছিল সম্পদ, সম্পদ বলেই ক্যাশ যেরকম ডেবিট হয়েছে, অ্যাকাউন্টস রিসিভেবলটাও ডেবিট হবে, কারণ দেনাদার বাড়ছে এখানে। আর সেলস তো আয়, সেটা নগদ বিক্রি করলেও সেলস আয়,
বাকি দিয়ে বিক্রি করলেও সেলসটা আয় হিসাবে সেলস ক্রেডিট হবে। 12 নম্বর ট্রানজ্যাকশনটা ফর গুডস উইথড্রন ফর পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত প্রয়োজনে যদি পণ্য উত্তোলন করে সেক্ষেত্রে জাবেদা হবে উইথড্র বা ড্রয়িংস ডেবিট, মানে উত্তোলন ডেবিট। আর পণ্য যখন উত্তোলন করে ব্যবসা থেকে নিয়ে যায়, ক্রয়কৃত পণ্যের পরিমাণ কমে যায়, ক্রয় করলে ডেবিট বা ক্রয় বাড়লে ডেবিট, কিন্তু ওই ক্রয় থেকে যদি কমে যায় পারচেস কিন্তু ক্রেডিট হয়। তো পণ্য উত্তোলন করলে সবসময় খেয়াল করবা, উত্তোলন করছে ব্যক্তিগত প্রয়োজনে সেজন্য উত্তোলন ডেবিট হবে, কারণ এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে। আর পারচেস করাতে ক্রয়ের পরিমাণ কমে গেছে, সেজন্য এই পারচেস যেটা উত্তোলন করে নিয়ে গেছে পণ্য, পারচেসটা ক্রেডিট হয়েছে। 13 নম্বর ট্রানজ্যাকশনটা দেখো ফর ক্যাশ সেলস ফর ক্যাশ উইথড্র ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ এটা ছিল গুডস উইথড্র মানে পণ্য উত্তোলন। এখন বলতেছে মালিক যদি নগদ উত্তোলন করে, ব্যক্তিগত প্রয়োজনে যদি নগদ উত্তোলন করে, তাহলে ড্রয়িংস যেটা সেটা বা উত্তোলন যেটা এটা ডেবিট হবে। যদি পণ্য উত্তোলন করে পারচেস ক্রেডিট হবে, আর যদি ব্যবসা থেকে নগদ টাকা উত্তোলন করে সেক্ষেত্রে ব্যবসার নগদ টাকা কমে যাবে, সেজন্য ক্যাশ ক্রেডিট হবে। অর্থাৎ পণ্য উত্তোলন করলে পণ্য কমে যায় বলে বা ক্রয় কমে যায় বলে পারচেস ক্রেডিট, নগদ উত্তোলন করলে নগদ টাকা কমে যায় বলে ক্যাশ ক্রেডিট হয়। 14 নম্বর দেখো ফর উইথড্রন ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ, এটার অর্থ হলো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করছে। ব্যক্তিগত প্রয়োজনে যদি কেউ ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে ড্রয়িং ডেবিট হবে, মানে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলেই সবসময় কি উত্তোলন ডেবিট, আর উত্তোলনের ইংরেজি হলো ড্রয়িংস। কারণ ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে ব্যবসার মালিকের মূলধনের পরিমাণ কমে যায়, মূলধন মালিকানা সত্ত্ব হিসাব, ওই মূলধন কমে যায় বলে এই উত্তোলনটাকে ডেবিট করতে হয়। আর ব্যাংক থেকে যেহেতু তুলছে সেজন্য ব্যাংকের টাকা কমে যাবে, ব্যাংক একটা সম্পদ কমে গেছে বলে ব্যাংক ক্রেডিট হবে। 15 নম্বর ট্রানজ্যাকশনটা দেখো ফর ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস, অর্থাৎ অফিসের প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করে। এতক্ষণ যে তিনটে উত্তোলন ছিল, এই যে গুডস উইথড্র, ক্যাশ উইথড্র, তারপরে উইথড্র ফ্রম ব্যাংক, এগুলো সব ছিল পার্সোনাল উইথড্র মানে ব্যক্তিগত প্রয়োজনে। ব্যক্তিগত প্রয়োজনের জন্য সবসময় ড্রয়িং বা উত্তোলন ডেবিট হবে। আর যদি অফিসের প্রয়োজনে নগদ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে সেক্ষেত্রে অফিসে টাকা আসছে বা ব্যবসায় টাকা আসছে, তো সেজন্য ক্যাশ ডেবিট হবে আর ব্যাংক ক্রেডিট হবে। এখানে নগদ টাকা ব্যবসায় বাড়ছে সেজন্য ক্যাশ ডেবিট, আর ব্যবসায়ের ব্যাংক থেকে টাকা কমছে সেজন্য ব্যবসায়ের এটাও একটা সম্পদ, এই ব্যাংক এটা হ্রাস পাইছে সেজন্য এটা ক্রেডিট। অর্থাৎ এই 15 নম্বর ট্রানজ্যাকশনের দ্বারা ব্যবসায় নগদ টাকা বাড়ছে, পাশাপাশি ব্যবসার ব্যাংক হিসাবে টাকা কমছে। তো যেটা বাড়ছে সম্পদ সেটা ডেবিট, আর যে সম্পদ কমছে সেটা ক্রেডিট, সেজন্য ক্যাশ ডেবিট এসে বাড়ছে বলে ব্যাংক ক্রেডিট এসে কমছে বলে। পরবর্তী পেজে যাব, আমরা আরও কিছু ট্রানজ্যাকশন দেখে নিই, তারপরে অঙ্কে যাব। 16 নম্বর ট্রানজ্যাকশনটা হলো ফর ক্যাশ লস, নগদে যদি ক্ষতি হয়, ক্ষতি, খরচ, ব্যয়, এগুলো সবসময় ডেবিট, সেজন্য লস বা সান্ড্রি লস ডেবিট হবে, অর্থাৎ বিবিধ ক্ষতি ডেবিট হবে। যেহেতু নগদে লস হয়েছে, ব্যবসা থেকে নগদ টাকা কমে গেছে, সেজন্য ক্যাশ ক্রেডিট হবে। 17 নম্বর ফর সেলস রিটার্ন ফর ক্যাশ সেলস, অর্থাৎ নগদে বিক্রিত মাল যদি ফেরত দেয়, নগদে বিক্রি করছে এরকম মাল যদি কেউ ফেরত দেয় তাহলে বিক্রয় ফেরত সবসময় ডেবিট হবে, কারণ এটা বিক্রয়কে কমিয়ে দেয় বা আয়ের পরিমাণ কমে যায়, তো আয় কমলে ডেবিট, কিন্তু সেজন্য সেলস রিটার্ন ডেবিট। আর সেলস রিটার্ন দেওয়াতে আমার কাস্টমারকে টাকা ফেরত দিতে হবে ব্যবসা থেকে, একজন কাস্টমার মাল ফেরত দিল, আমাকে কি দিতে হবে, টাকা ফেরত দিতে হবে, সেজন্য ব্যবসা থেকে টাকা চলে যায় বলে ক্যাশ ক্রেডিট হবে। 18 নম্বর ট্রানজ্যাকশনটা দেখো ফর ব্যাড ডেট এক্সপেন্সেস অবলিক ব্যাড ডেট রিটার্ন অফ, অনাদায়ী দেনার জন্য জাবেদা। ব্যাড ডেট মানে অনাদায়ী দেনা, তো অনাদায়ী দেনার আমরা আগেই জাবেদা বাংলায় জানতাম কি, যে অনাদায়ী দেনা ডেবিট, দেনাদার ক্রেডিট, এখানে সেটা জাস্ট ইংলিশ। ব্যাড ডেট এক্সপেন্সেস ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এখন প্রশ্ন হলো যে ব্যাড ডেট এক্সপেন্সেস কেন ডেবিট? আসলে ব্যাড ডেট এক্সপেন্সেস একটা খরচ, একটা ক্ষতি, ব্যবসার জন্য কত খরচ ক্ষতি সবসময় ডেবিট, সেজন্য ব্যাড ডেট এক্সপেন্সেস ডেবিট। ওইটার দ্বারা দেনাদারের পরিমাণ কমে যায়, দেনাদার একটা সম্পদ, ওই সম্পদ কমে যায় বলে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তাহলে ট্রানজ্যাকশনগুলোর ভিতর থেকে তোমাকে পক্ষগুলো আগে চিহ্নিত করতে হবে, পক্ষ চিহ্নিত করার পরে ওই পক্ষ কোন পক্ষ কোন হিসাবের মধ্যে পড়ছে মনে রাখবা। ওই ফার্স্টটা হিসাব যে আছে ওই ফার্স্টটা হিসাবের ভিতরে সবসময় পক্ষগুলো থাকবে, এর বাইরে যাবে না। হয় এটা সম্পদ হবে, না হয় ব্যয় হবে, না হয় আয় হবে, না হয় দায় হবে, না হয় মালিকানা সত্ত্ব হবে।
এখন সে সম্পদ বা ব্যয়, আয় বা দায় বা মালিকানা সত্ত্ব এগুলো বাড়ছে না কমছে হিসাব করে করে তোমাকে ডেবিট ক্রেডিট চিহ্নিত করতে হবে। 19, ব্যাড ডেটের সাথে অ্যালাউন্স, ডার্টফুল, প্রভিশন, রিজার্ভ যদি থাকে তাহলে জাবেদা হবে ব্যাড ডেট এক্সপেন্সেস ডেবিট হবে, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট হবে। অর্থাৎ ওই ব্যাড ডেটটার সাথে যদি তোমার ব্যাড ডেট অ্যালাউন্স, হ্যাঁ, ব্যাড ডার্টফুল বা প্রভিশন বা রিজার্ভ থাকে, জাবেদা ব্যাড ডেট এক্সপেন্সেস ডেবিটে হবে, ওই অ্যালাউন্সটা ক্রেডিট হবে। ফর ডেপ্রিসিয়েশন অন অ্যাসেটস, অর্থাৎ সম্পত্তির উপর অবশ্যয়ের ক্ষেত্রে কি জাবেদা হবে? ডেপ্রিসিয়েশন মানে অবশ্যই, অন অ্যাসেটস মানে সম্পদের উপর, ডেপ্রিসিয়েশন ডেবিট হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট হবে। খেয়াল করবা, অবশ্যই হলো একটা ব্যবসায়ের জন্য ক্ষতি বা খরচ, অনগদ খরচ এটা, সেজন্য এটা ডেবিট। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে পুঞ্জীভূত অবশ্যই, এটা হলো কন্ট্রা অ্যাসেটস অ্যাকাউন্ট, অর্থাৎ বিপরীত সম্পত্তি হিসাব, সেজন্য কিন্তু এটা সম্পদের বিপরীত বলেই এটা ক্রেডিট হয়। এরপরে 21 মানে আমাদের এখানে 26টা ট্রানজ্যাকশন দেখাবো, এরপরে আমরা সরাসরি অঙ্কে যাব। 21 নম্বর ট্রানজ্যাকশনটা হলো স্যালারি রেন্ট পেইড ইন ক্যাশ। স্যালারি মানে বেতন, রেন্ট মানে ভাড়া। বেতন ভাড়া যে কোনো খরচ যদি নগদে পরিশোধ করে ওই খরচটা ডেবিট হবে, কারণ খরচ বাড়লে ডেবিট হয়। স্যালারিজ বা রেন্ট ডেবিট, আর ক্যাশ ক্রেডিট, কারণ খরচ বলে এটা ডেবিট হবে, ক্যাশ টাকা পরিশোধ করাতে ক্যাশ টাকা ব্যবসা থেকে চলে যায়, সেজন্য ক্যাশ ক্রেডিট হবে। আশা করি যারা অন্য ডিপার্টমেন্ট থেকে আসছো বা যারা কমার্স থেকে আসো কিন্তু বাংলায় পরে এসে ইংরেজিতে সমস্যা ফেস করছিলে, তাদের এই ক্লাস অনেক উপকারে আসবে। তো সবাই শেয়ার করবা, যে কয়েকজন দেখবা বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দিবা যেন সবাই উপকৃত হয়। 22 তারিখ বলছে ক্যাশ পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ পাওনাদারদের টাকা নগদে পরিশোধ করা হলে ক্যাশ পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল। পাওনাদারের টাকা যখন তুমি পরিশোধ করবা, মানে তোমার কাছ থেকে একজন মানুষ টাকা পায়, একজন পাওনাদার, তুমি তাকে তার টাকা পরিশোধ করে দিবা, তাইলে ওই পাওনাদারের পরিমাণ কমে যাবে। খেয়াল করবা, পাওনাদার কমছে মানে কি, তোমার দায় কমছে, দায় কমলে ডেবিট হয়, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। পাশাপাশি পরিশোধ করলে নগদ টাকা চলে যায়, নগদ টাকার সম্পদ, সম্পদ চলে গেলে বা কমে গেলে ক্রেডিট হয়, সেজন্য ক্যাশ ক্রেডিট হবে। ফর ডিসকাউন্ট রিসিপ্ট, প্রাপ্তবার্তার জন্য জাবেদা কী হবে খেয়াল করো, প্রাপ্তবার্তার জন্য জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট রিসিপ্ট ক্রেডিট। খেয়াল করবা, পাওনাদারকে পরিশোধের সময় একমাত্র আমরা বার্তা পেয়ে থাকি, সেজন্য ওই পাওনাদারকে আমরা যখন কিছু টাকা পরিশোধ করব সে আমাকে মানে কিছু টাকা ছাড় দিতে পারে, এক্ষেত্রে ওই পাওনাদারের পরিমাণ কমে যায় বলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। এক্ষেত্রে ডিসকাউন্ট রিসিপ্ট আমার একটা আয় হয়, সেজন্য সকল আয় বাড়লে ক্রেডিট, এই জন্য ডিসকাউন্ট রিসিপ্টটা ক্রেডিট। 24 ফর ডিসকাউন্ট পেমেন্ট, প্রদত্ত বার্তার জন্য। খেয়াল করবা, প্রদত্ত বার্তা সবসময় আমরা যখন কারো কাছ থেকে টাকা রিসিভ করি সেক্ষেত্রে প্রদত্ত বার্তার কথাটা আছে। তো প্রদত্ত বার্তার ইংরেজি হলো ডিসকাউন্ট অ্যালাউড, এটা একটা খরচ, সেজন্য এটা ডেবিট। আর প্রদত্ত বার্তা দিলে দেনাদারের পরিমাণ কমে যায়, সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। অ্যাকাউন্টস রিসিভেবল মানে সম্পদ আর কি। 25 ফর প্রিপেড এক্সপেন্সেস ইন চেক অর ব্যাংক, অর্থাৎ অগ্রিম খরচ চেক বা ব্যাংকের মাধ্যমে হলে, সেক্ষেত্রে অগ্রিম খরচ তো সম্পদ। খেয়াল করবা, সকল অগ্রিম খরচ, বেতন অগ্রিম, ভাড়া অগ্রিম, হ্যাঁ, বিমা অগ্রিম, যে কোনো অগ্রিম যদি খরচ পরিশোধ হয় সেক্ষেত্রে এটা কিন্তু সম্পদ হয়, সেজন্য ওই প্রিপেড এক্সপেন্সেসটা ডেবিট হয়, সম্পদ বলে। আর এটা চেকের মাধ্যমে দিলে ব্যাংক থেকে টাকা কমে যাবে, সেজন্য ব্যাংক ক্রেডিট হবে। ইলেকট্রিক, গ্যাস, টেলিফোন, ওয়াটার বিল, এগুলোকে কিছুক্ষণ আগে বলছিলাম ইউটিলিটি এক্সপেন্সেস, তো এটা একটা খরচ, এগুলো সব কি খরচ, সেজন্য এগুলো পেইড করাতে ইউটিলিটি এক্সপেন্সেস বা খরচ পরিশোধ হয়েছে, খরচ বাড়ছে, সেজন্য এটা ডেবিট, আর এটার দ্বারায় ক্যাশ টাকা কমে গেছে, সেজন্য ক্যাশ ক্রেডিট। এই 26টা ট্রানজ্যাকশন পুনরায় আবার তোমরা নিজেদের মতো করে দেখবে। এখন আমি একটা অঙ্কে যাচ্ছি, এই 26টা ট্রানজ্যাকশন পড়লে তোমার অনেক কিছু আয়ত্তে চলে আসবে। ইম্পর্টেন্ট এই ট্রানজ্যাকশনগুলো আসলে ঘুরে ফিরে থাকে। তো আমি পরবর্তী পেজ 5-এ আসলাম, এখানে একটা ইয়ার কোয়েশ্চেন নিয়ে আসলাম, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে 2018 সালে আসছিল। অনার্সের স্টুডেন্টেরই প্রশ্ন নিয়ে আসছি, কারণ অনার্সকে বেস করে আমি ক্লাসটা নিচ্ছি, তবে বেসিক কনসেপ্ট হতে শুরু করে প্রত্যেকের জন্য জিনিসগুলো ইম্পর্টেন্ট। তুমি যে ডিপার্টমেন্টেরও হও, অনার্সে হও, ফার্স্ট কোর্সে হও, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হও, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, সবার জন্য বেসিক এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। তো আশা করি বুঝছো সবাই। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমি প্রশ্নটা আগে পড়ব, প্রশ্নটা পরে তোমাদেরকে প্রশ্নের মিনিংস বুঝাই দেব, মানে বাংলা অর্থটা বুঝাই দেব, তারপরে আমি এটার সমাধান দেখাবো। তো প্রথমে প্রশ্নটা দেখো, দ্য ফলোইং ট্রানজ্যাকশন আর অবটেইন ফ্রম দ্য বুকস অফ সাগর সৈকত
ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2015। এটার অর্থ হলো যে ফলোইং ট্রানজ্যাকশন মানে যে নিচের লেনদেনগুলো আছে আর ট্রেন্স মানে এখানে নেওয়া হয়েছে সাগর সৈকত নামে একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, ডিসেম্বর মাসে 2015 সালে। মানে সাগর সৈকতের ডিসেম্বর মাসের 2015 সালের নিম্নোক্ত লেনদেনগুলো দেওয়া আছে। ডিসেম্বরের 1 তারিখে কি বলছে দেখো, হি ইনভেস্টেড ক্যাশ টাকা 2,50,000, ফার্নিচার টাকা 30,000, ইকুইপমেন্ট টাকা 50,000 ইনটু দ্য বিজনেস। এটার বাংলা অর্থ হলো হি মানিকে, হি মানি সাগর সৈকত, সে বলতে এখানে সাগর সৈকতকে বুঝাচ্ছে। সে নগদ টাকায় বিনিয়োগ করছে 2,50,000, ফার্নিচার 30,000 এবং ইকুইপমেন্ট 50,000, এগুলো নিয়ে সে ব্যবসা শুরু করছে। ঠিক আছে, যারা কমার্স থেকে আসছো বা ব্যবসায় শিক্ষা থেকে আসছো, এই বাংলা মিনিংস বলার সাথে সাথে তোমরা বুঝে যাবে এরকম হবে। তো যারা অন্য ডিপার্টমেন্ট থেকে আসছো বা সায়েন্স থেকে আসছো তাদের জন্য আমি একটু স্লোলি বুঝাচ্ছি, অন্যরা যারা পারো তারা একটু শুনতে থাকো, তোমাদের উপকার আসবে বাংলা ইংলিশগুলোর বাংলা মিনিং মানে মিনিংগুলো কি। 2 নম্বরে বলছে, জাস্ট আমি আগে প্রশ্নটা বুঝাচ্ছি পরে সমাধানে যাব। রিসিভড ক্যাশ টাকা 1,50,000 প্রোভাইডিং সার্ভিস। এটার অর্থ হলো 1,50,000 টাকা রিসিভ করছে সেবা সব প্রদানের জন্য। প্রোভাইডিং সার্ভিস মানে এই সাগর সৈকত সেবা প্রদান করছে, তারা এই সেবার বিপক্ষে কি 1,50,000 টাকা পাইছে, রিসিভ করছে। 10 তারিখে বলছে পারচেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 2 লাখ অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 15,000। এইটার অর্থ হলো তারা অফিস সাপ্লাইজ বা অফিস সরঞ্জাম পারচেস করছে মানে ক্রয় করছে, ফর ক্যাশ নগদে 20,000 টাকা, অ্যান্ড অন অ্যাকাউন্ট এবং বাকিতে, অন অ্যাকাউন্ট শব্দের অর্থ বাকিতে 15,000 টাকা। 15 তারিখ বলছে সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট টাকা 40,000, অর্থাৎ সেবা প্রদান করছে অন অ্যাকাউন্টে বাকিতে, মানে বাকিতে সেবা দিচ্ছে 40,000 টাকা। 20 তারিখ পেইড টু অ্যাকাউন্টস পেয়াবল টাকা 10,000, অর্থাৎ পাওনাদারকে পরিশোধ করছে 10,000 টাকা। 25 তারিখ পেইড স্যালারি টু এমপ্লয়ি টাকা 30,000। স্যালারি মানে কি বেতন, টু এমপ্লয়ি মানে কর্মচারীদেরকে, পেইড মানে পরিশোধ মানে কর্মচারীদের বেতন পরিশোধ করছে 30,000 টাকা। 31 তারিখ রিসিভ ক্যাশ মানে নগদ টাকা গ্রহণ করছে ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদারের কাছ থেকে টাকা 35,000, অর্থাৎ দেনাদারের কাছ থেকে 35,000 টাকা গ্রহণ করা হলো। এই ছিল ট্রানজ্যাকশনগুলো। করণীয় বা রিকোয়ারমেন্টে কি বলছে, রেকর্ড দ্য এন্ট্রিজ ইন্টু জেনারেল জার্নাল, এক্সপ্লেনেশন ইজ নট রিকোয়ার্ড। এটার অর্থ হলো যে এই লেনদেনগুলোর সাধারণ জাবেদা দাও, জেনারেল জার্নাল মানে সাধারণ জাবেদা দাও, যেখানে তোমার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, তো ব্যাখ্যা না দিতে বলছে আর কি। তো আমরা এখন পরবর্তী পেজে জার্নালের একটা ঘর রেডি করব। আমরা সবাই যারা ব্যবসায় শিক্ষা বা কমার্স থেকে আসছো তারা তো জাবেদার ঘর জানো, উপরে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে সেটা দিতে হয়। সাগর সৈকত দিলাম, জার্নাল এন্ট্রি, জাবেদা দেখলাম। জাবেদার মধ্যে যে ঘর হয় প্রথম হলো তারিখের ঘর, তারিখের ইংরেজি কি ডেট, তারপর হলো হিসাবের নাম ও ব্যাখ্যা যার ইংরেজি হলো অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন, তারপরে রেফারেন্স যেটাকে আমরা খতিয়ান পৃষ্ঠায় দিতাম, তারপরে ডেবিট একটা টাকার ঘর, ক্রেডিট একটা টাকার ঘর। তার মানে এই ফার্স্টটা ঘর জাস্ট আগে বাংলায় দিতাম, এখন ইংলিশে দিচ্ছি, ডিফারেন্সটা এখানে। এখন আসো ঘর করার পরে আবার আমি প্রত্যেকটা ট্রানজ্যাকশন একটা একটা পর্ব, একটা পরে সেটা ট্রানজ্যাকশন আমি তোমাদেরকে কেন ডেবিট হইলো কেন ক্রেডিট হইলো বুঝাবো। খেয়াল করো, প্রথমে ডিসেম্বর 1 তারিখ হি ইনভেস্টেড, হি বলতে এখানে কাকে বোঝাচ্ছে, সাগর এবং সৈকতকে। ইনভেস্ট মানে কি বিনিয়োগ করছে, ক্যাশ মানে কি নগদ টাকা, কত 2,50,000 2,50,000। সে আরও কি বিনিয়োগ করছে, ফার্নিচার মানে আসবাবপত্র 30,000 টাকা, এবং সে আরও বিনিয়োগ করছে ইকুইপমেন্ট 50,000। আমরা সবাই জানি ব্যবসায় যদি কোনো সম্পদ আসে সেগুলো কি হয়, সেগুলো ডেবিট হয়। তার মানে এখানে কয়টা সম্পদ আসছে, 3টা সম্পদ। কি, ক্যাশ একটা সম্পদ, এটা ডেবিট হবে, ফার্নিচার আসছে এটাও সম্পদ, এটাও ডেবিট হবে, ইকুইপমেন্ট নামে একটা সম্পদ আসছে ওইটাও ডেবিট হবে। আর এই 3টা সম্পদ দিয়ে তারা যেহেতু ব্যবসা শুরু করছে, ব্যবসা শুরু করার সময় মালিক যেগুলো দেয় সেগুলোকে মূলধন বলে বা ক্যাপিটাল বলে, আর ক্যাপিটাল হলো মালিকানা সত্ত্ব বাড়ে, সেজন্য ক্যাপিটাল ক্রেডিট হবে। তার মানে ক্যাশ ডেবিট হবে, ফার্নিচার ডেবিট হবে, ইকুইপমেন্ট ডেবিট হবে এবং ক্যাপিটাল ক্রেডিট হবে। দেখো এই যে ক্যাশ, এই ডেবিটের করে 2,50,000, এই ফার্নিচার এই ডেবিটের করে 30,000, এই ইকুইপমেন্ট এই ডেবিটের করে 50,000, আর এই 3টার যোগফল মিলেই ক্যাপিটাল ক্রেডিট হবে। এখন প্রশ্ন আবার হতে পারে যে ক্যাশ কেন ডেবিট, কারণ সম্পদ বাড়ছে। ফার্নিচার কেন ডেবিট, কারণ ফার্নিচারও সম্পদ, সেটা ব্যবসায় বাড়ছে।
ইকুইপমেন্ট কেন ডেবিট? কারণ ইকুইপমেন্টও একটা সম্পদ, এটাও ব্যবসায় বাড়ছে বলে। এগুলো সব সম্পদ বাড়ছে বলে ডেবিট। আর এই সম্পদগুলো নিয়েই ব্যবসা শুরু করছে, মালিকের মূলধন বাড়ছে, মূলধন যেহেতু মালিকানা সত্ত্ব হিসাবের মধ্যে পড়ছে, সেজন্য এটা ক্যাপিটাল ক্রেডিট হয়েছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরের ট্রানজাকশন দেখি। তার মানে তুমি কি দেখতে পাচ্ছ এখানে যতগুলোই পক্ষ থাকুক দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা ডেবিট একটা ক্রেডিট। ওই তিনটা সম্পদ ডেবিটে পড়ছে, ওই তিনটা সম্পদের যোগফল মিলে ক্রেডিট যোগফল হয়েছে। এরপরে আসো পরের ট্রানজাকশনটা দেখি। তাহলে পরের ট্রানজাকশনটা বলছে রিসিভড ক্যাশ টাকা 1,50,000 প্রোভাইডিং সার্ভিস। এটার অর্থ কি? রিসিভড ক্যাশ মানে নগদ টাকা গ্রহণ করছে। কত টাকা? 1,50,000। কেন গ্রহণ করছে? সেবা দিছে, সেজন্য। প্রোভাইডিং সার্ভিস মানে সেবা প্রদান করছে। আচ্ছা, একটা প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি সেবা প্রদান করছে। মনে করো আমি তোমাদেরকে আমার পেইড কোর্সে সেবা দিচ্ছি, বসা মানে কোর্সে আমার কোর্স নিচ্ছ, তো আমি যে তোমাদেরকে সার্ভিস দিব সেটার বিপক্ষে যেটা পাবো সেটা আমার জন্য তো আয়। এখানেও সাগর সৈকত যে সেবা দিছে সে সেবার বিপক্ষে 1,50,000 টাকা সে পাইছে, তার কাছে টাকা আসছে, সেজন্য ক্যাশ ডেবিট হবে। আর সার্ভিস মানি হলো আয়, সেবা দেওয়া মানে আয় হওয়া, সেজন্য আয় বাড়ছে বলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। তাহলে এখানেও দুইটা পক্ষ, একটা হলো কি ক্যাশ টাকা আসছে ক্যাশ ডেবিট, আর একটা হলো আয় বাড়ছে সেজন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট। দেখো 2 তারিখ দিয়ে ক্যাশ ডেবিট হয়েছে 1,50,000 আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট সম্পদ বাড়ছে বলে, আর সার্ভিস রেভিনিউ কেন ক্রেডিট? কারণ আয় বাড়ছে বলে। তুমি দেখবা এমন কোনো পক্ষ নাই যেগুলো তুমি হিসাবে, এই যে আমরা রুলসের মধ্যে শিখছি যা সম্পদ, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই 5টা শ্রেণীর ভিতরেই থাকবে, এই 5টা শ্রেণীর বাইরে যাবেই না। এই 5টা শ্রেণী তুমি যদি ডেবিট ক্রেডিটের কারণগুলো মাথায় রেখে রেখে সিলেক্ট করতে পারো তাহলে তোমার কোনোদিন ভুল হবে না। আচ্ছা, এরপরের ট্রানজাকশনটা দেখি। 10 তারিখ কি বলছে দেখো। পারচেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 20,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 15,000। এটার অর্থ কি? পারচেস মানি ক্রয় করছে, অফিস সাপ্লাইজ মানে অফিস সরঞ্জাম, ফর ক্যাশ মানি নগদে 20,000 টাকা দিয়ে, আবার বাকিতে অন অ্যাকাউন্ট মানে বাকিতে কিনছে 15,000 টাকা দিয়ে। আচ্ছা, অফিস সাপ্লাইজ কিনলে, অফিস সাপ্লাইজ তো আসছে, অফিস সাপ্লাইজ জিনিসটা সম্পদ, সেজন্য অফিস সাপ্লাইজ ডেবিট হবে। কত টাকার কিনছে? 20,000 নগদে, 15,000 টাকা বাকিতে, তাহলে 20 ফোনে 35,000। আচ্ছা, ডেবিট 35,000 অফিস সাপ্লাইজ হবে। ক্রেডিট কি হবে? ক্রেডিট ক্যাশ টাকা দিয়ে কিনছে যেটা, সেটা ক্যাশ ক্রেডিট হবে। আর বাকিতে যেটা কিনছে সেটার জন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে, পাওনাদার সৃষ্টি হয়েছে। তাহলে দেখো এই যে আমরা 10 তারিখের অফিস সাপ্লাইজ ডেবিট করব 35,000, আর ক্যাশ টাকা চলে গেছে ব্যবসা থেকে 20,000, সেটার জন্য ক্যাশ 20,000 ক্রেডিট করব। আর বাকিতে কিছু কিনলে পাওনাদারের সৃষ্টি হয়, সেজন্য পাওনাদার একটা দায়, আর পাওনাদার ইংলিশ হলো অ্যাকাউন্টস পেয়েবল, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হয়েছে। আশা করি বুঝতে পারছো কেন অফিস সাপ্লাইজ ডেবিট, কেন ক্যাশ ক্রেডিট, কেন অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এরপরে ট্রানজ্যাকশনটা যদি আমরা দেখি, সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট টাকা 40,000। এটার অর্থ কি? এটার অর্থ হলো সেবা প্রদান করছে, অন অ্যাকাউন্ট মানে বাকিতে। দেখো কোনো সার্ভিস বা কোনো আয় যদি বাকিতে হয় তাহলে কিন্তু দেনাদারের সৃষ্টি হয়। দেনাদারের ইংরেজি কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল, আর অ্যাকাউন্টস রিসিভেবল জিনিসটা কিন্তু সম্পদ, সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবল এটার জন্য ডেবিট হবে, অন অ্যাকাউন্ট সেজন্য। আর সার্ভিস মানে আয় বাড়ছে, তুমি বাকিতে আয় হোক নগদে আয় হোক, আয় হলে ক্রেডিট, তার মানে এটা অ্যাকাউন্টস রিসিভেবল অন অ্যাকাউন্টের জন্য হবে, আর সার্ভিস রেভিনিউ আয় বাড়ছে বলে হবে। তাহলে আমরা এই 15 তারিখ অ্যাকাউন্টস রিসিভেবল 40,000 ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপরের ট্রানজ্যাকশনটা যদি আমরা দেখি, পরের ট্রানজ্যাকশনে 20 তারিখ পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল টাকা 10,000। এটার অর্থ অ্যাকাউন্টস পেয়েবল মানে কি? পাওনাদার, পাওনাদারকে পেইড করছে। পাওনাদারকে যদি পেইড করে, পাওনাদার জিনিসটা কি? পাওনাদার জিনিসটা হলো দায়, মানে ওই যে হিসাবের কোন শ্রেণীর মধ্যে পড়ছে এটা তোমাকে সিলেক্ট করে ফেলতে হবে। তাহলে দায়, দায় পরিশোধ করছে মানে দায় কমছে। আমরা জানি দায় কমলে ওই দায় ডেবিট হয়, দায় হ্রাস পাইলে কি হয়? ডেবিট হয়, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে। ওই দায় পরিশোধ করতে গিয়ে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, সেজন্য ক্যাশ ক্রেডিট করবে। তাহলে আমরা এখানে সে কাজটাই করব যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে কারণ দায় পরিশোধ হয়েছে, আর ক্যাশ ক্রেডিট হবে কারণ ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে। এরপরে আমরা যদি ট্রানজ্যাকশনটা দেখি, 25 তারিখ পেইড স্যালারি টু এমপ্লয়ি টাকা 30,000, মানে বেতন পরিশোধ করছে কাদেরকে? কর্মচারীদেরকে। এমপ্লয়ি মানে কর্মচারী। কত টাকা? 30,000 টাকা। আচ্ছা, 30,000 টাকা যদি পরিশোধ করে কর্মচারীদেরকে, তো স্যালারি তো খরচ, আমরা জানি খরচ বা ব্যয় বাড়লে ডেবিট, সেজন্য স্যালারি ডেবিট হবে। আর পেইড করলে নগদ টাকা চলে যায়, সেজন্য ক্যাশ ক্রেডিট হবে। তার মানে এই ট্রানজ্যাকশনটা যাবে হবে স্যালারিস এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট।
খরচ বাড়ছে বলে স্যালারিজ ডেবিট, আর নগদ টাকা কমছে বলে ক্যাশ ক্রেডিট, কারণ ক্যাশ একটা সম্পদ। মনে রাখবা ক্যাশ আসলে ডেবিট, ক্যাশ টাকা চলে গেলে ক্রেডিট। এরপরে আসো লাস্ট যেটা, রিসিভড ক্যাশ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, টাকা 35,000, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল মানে দেনাদার, দেনাদারের কাছ থেকে 35,000 টাকা রিসিভ করছে, তাহলে ক্যাশ টাকা রিসিভ করলে ক্যাশ টাকা আসছে, সেজন্য ক্যাশ ডেবিট হবে। আর ক্যাশ রিসিভ করাতে দেনাদারের পরিমাণ কমে যাবে, মানে তুমি একজন দেনাদারের কাছ থেকে টাকা পাইতা, সে ক্যাশ টাকা দিয়ে দিছে তোমাকে, তার মানে তোমার প্রতিষ্ঠানে টাকা আসছে, সেজন্য ক্যাশ ডেবিট হবে। আর ওই দেনাদার এখন আর নাই, দেনাদারটা কমে যাবে, সেজন্য দেনাদার একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, যার কারণে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে। তো এই ছিল আজকের ক্লাস। আমরা চেষ্টা করছি যে বেসিক কিছু ধারণা ক্লিয়ার করে, আর সাথে সাথে কিছু ট্রানজ্যাকশন পরিচয় করাই দিলাম। আজকের ক্লাসটা একদম বেসিক লেভেলের ক্লাস। আমরা এভাবে ধারাবাহিকভাবে সামনের দিকে কঠিন অঙ্কগুলোর দিকে যাব। যদি তোমরা শেয়ার করে, মেনশন করে বন্ধু বান্ধবদেরকে এঙ্গেজ করো, এভাবে তোমরা ফ্রি ক্লাস পেয়ে যাবা। ক্লাসটি কেমন লাগছে জানাবা, এবং অবশ্যই পরবর্তী ক্লাস কখন চাও তোমরা কমেন্ট সেকশনে